আজকে আমরা ভিডিও ক্লাসে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর ফাংশন নিয়ে আলোচনা করব। যশোর বোর্ড 2017 সালের একটি ফাংশনের সৃজনশীল নিয়ে আজকে আলোচনায় তোমরা বুঝতে পারবে, চেষ্টা করবে তোমরা ফাংশন সম্পর্কে এবং এই 17 সালের সৃজনশীল সম্পর্কে আলোচনার মর্মার্থ। 1.2 এর নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর ফাংশন সম্পর্কে আজকে একটি সৃজনশীল আলোচনা করছি। দেখো, উদ্দীপকটি ছিল আমাদের f(x = 4x + 3 2x + 5। যশোর বোর্ড 2017 সালে এই অঙ্কটি আমাদের আসে। কয়ে বলছে f(x) এর ডোমেইন নির্ণয় করো। ক্ষয়ে বলছে দেখাও যে f(x) এক ফাংশন। গয়ে বলছে f ইনভার্স -2 ইকুয়াল p * f ইনভার্স -3 হলে p এর মান নির্ণয় করো। এইখানে আমাদের ডোমেইন কি এটা আমরা অনেকটাই জানি, যে কোনো একটি ফাংশনের x এর যে সকল বাস্তব মানের জন্য ওই ফাংশনটি সত্য হয়, বা x এর যে সকল মানের জন্য ওই ফাংশনটির কোনো না কোনো মান বের হয় তাকে ডোমেইন বলে। x এর যে সকল মানের জন্য, আমি আবার ডোমেইন সংখ্যাটা আবার বলছি, যে x এর যে সকল মানের জন্য এই ফাংশনটি সত্য হবে বা এই ফাংশনের কোনো না কোনো একটা মান বের হবে, সেই ফাংশনটাকে বলা হবে কি? ডোমেইন। তাহলে দেখো, এখানে আমাদের এই ফাংশনটা একটি ভগ্নাংশের ফাংশন। ভগ্নাংশের ফাংশনে যদি থাকে তাহলে আমরা সাধারণত ভগ্নাংশের ফাংশনের ক্ষেত্রে আমরা যদি রুট না থাকে, এরকম যদি থাকে, সিম্পল থাকে, তাহলে আমরা হর রাশি নট ইকুয়াল 0 লিখবো। যেমন লিখবো f(x) বিলংস টু r হবে, অর্থাৎ f(x) এই ফাংশনটার মান কোনো বাস্তব মান হবে যদি 2x + 5 নট ইকুয়াল 0 হয়। আমরা সবসময় খেয়াল রাখবো যে যদি হর রাশি এরকম ভগ্নাংশ থাকে তাহলে হর রাশি নট ইকুয়াল 0। কিন্তু যদি এটার মধ্যে রুট থাকতো হর রাশিতে, যে √2x + 5 যদি এরকম থাকতো যে √2x + 5, তাহলে আমরা এখানে লিখতাম √2x + 5, √ বাদ দিয়ে লিখতাম 2x + 5 > 0। এই এক প্রকারের ফাংশনের ডোমেইন গেল। √ থাকলে গ্রেটার দ্যান ইকুয়াল শুধু গ্রেটার দ্যান 0 হবে। যদি শুধুমাত্র √ থাকতো, যে f(x) ইকুয়াল √2x + 5 থাকতো, তাহলে হয়তো গ্রেটার দ্যান ইকুয়াল 0। আর একটা ভগ্নাংশ ছাড়া শুধু f(x) ইকুয়াল শুধু 2x + 5 যদি এরকম থাকে, তাহলে হবে তার ডোমেইন হবে r। এই চার প্রকারের ফাংশন থাকে। একটা হলো ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ রুট সহ, আর একটা হলো শুধু রুট, আবার আর একটা রুট ছাড়া। তাহলে আমরা ভগ্নাংশের ফাংশনের ডোমেইনের ক্ষেত্রে অলওয়েজ কি করব? নট ইকুয়াল 0 লাগবে। কখন? যদি √ ফাংশন না থাকে। ক্লিয়ার? ওকে। তাহলে এখান থেকে আমরা 5 টা পাশে নিয়েছি আর এই 2টা ভাগ আকারে নিয়ে আসি। তাহলে আমরা দেখলাম যে এখানে যদি x এর মানটা -5/2 হয়, তাহলে এখানে মান চলে আসে -5 + 5, তার মানে নিচে চলে আসে 0। সামথিং ইজ ডিভাইডেড বাই 0, সামথিং ইজ ডিভাইডেড বাই 0 নট মান নাই কোনো, এটা কোনো মান বের হয় না, এর মান অসংজ্ঞায়িত। এই জন্য আমরা এইখানে আমরা লিখেছি, দেখো যে এই ফাংশনটার ডোমেইন হবে x belongs to r, সকল বাস্তব সংখ্যার ডোমেইন হবে, ডোমেইন অন্তর্ভুক্ত হবে such that x এর মান এই বাস্তব সংখ্যাটা বাদে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি r বাদ -5/2। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, অর্থাৎ অল রিয়েল নাম্বার -2/5 রিয়েল নাম্বার বাদে। ওকে, ডোমেইনটা আমরা অবশ্যই বুঝতে পারছি, আমি মনে করছি। আবার দেখো যে যদি ভগ্নাংশ ফাংশন থাকে, যদি এখানে রুট না থাকে, তাহলে নট ইকুয়াল 0 ধরবো। এরপরে x এর মানটা যেটা আসে সেটা r এর থেকে বাদ দিয়ে দিব। যদি এখানে রুট থাকে, অর্থাৎ √2x + 5 থাকে, তাহলে আমরা গ্রেটার দ্যান 0 লাগবে, শুধু গ্রেটার দ্যান 0। যদি ফাংশনটা এখানে এইটা না থাকে, শুধু √2x + 5 থাকে, দ্যাট মিন্স ভগ্নাংশ থাকবে না, তাহলে লাগবে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা ডোমেইন সম্পর্কে একটু আলোচনা আমরা পেলাম এখানে, যে এই ফাংশনের ডোমেইন কি। আমরা এখন যে কোনো ফাংশনের ডোমেইন ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবো বলে আমি মনে করছি। আমরা প্র্যাকটিস করব, তারপর আমরা আরো করাবো, তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। এরপরে খ নম্বরে বলছি কি, দেখাও যে f(x) একটি একক ফাংশন। এখন একক ফাংশনের সংজ্ঞা ছিল কি? একক ফাংশনের সংজ্ঞা যে আমরা এই অঙ্কটা আমরা এখানে করতে পারবো। যদি কোনো ফাংশনের অধীনে ডোমেইনের অন্তর্ভুক্ত কোনো অন্যয়ের একক ফাংশন হতে হলে তার ভিন্ন ভিন্ন উপাদানে ভিন্ন ভিন্ন ফাংশন বা ভিন্ন ভিন্ন ক্রমজোড় থাকতে হবে। এখানে আমরা দেখছি কি, দেখো f(x) ইকুয়াল এত দেওয়া আছে, ডোমেইন দেওয়া আছে। আমরা ধরে নিছি যে এখানে a b এই ডোমেইনের দুইটা সদস্য a এবং b,
এটা x1 y1 দিয়েও x1 x2 দিয়েও করা যায়। আমরা তো এটাকে x1 x2 দিয়ে করতাম তো সদস্য ডোমেইনের, সেটাও কারেক্ট। আমরা এখানে ab দিয়ে করেছি, এটাও কারেক্ট। ab দিয়ে করেছি আমরা এখানে। যদি তুমি যদি এখানে x1 x2 দিয়ে করতে চাও, ওকে, তাহলে আমরা f of a বের করেছি এই ফাংশনের মাধ্যমে। f of a এত, f of b এত বের হয়ে গেছে দেখো। তাহলে f of a ইকুয়াল f of b হবে, অর্থাৎ এই দুটো হবে কখন, যদি এবং কেবল যদি f of a এর মান এটা এবং f of b এর মান এটা, অর্থাৎ f of a এর জায়গায় f of b এর জায়গায় f of b বসিয়ে দিলাম, তারপর কি করলাম, আর গুণ করলাম। আর গুণ করার পরে ক্যালকুলেশন, জাস্ট গুণ দেখো, 4 এ এটাকে গুণ, 4 এর দ্বারা 5 কে গুণ, 3 দ্বারা 2b কে গুণ, 3 দ্বারা 5 কে গুণ। অনুরূপভাবে 2 এর দ্বারা 4b কে গুণ, 2 এর দ্বারা 3 কে গুণ, 5 দ্বারা এই দুটাকে গুণ করলে যা আসে, শেষমেশ আসে কি দেখো, এখান থেকে এই এইচবি ভেনিশ বাদ হয়ে যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে, 15 এ 15 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 20 এ থাকে আর এখান থেকে 6 এ পাশে আনলাম, এই পাশে 20 বি আছে আর 6 বিট এর পাশে নিলাম। তাহলে আমাদের ওখানে বাকি উভয়পক্ষে থাকে 14 এ 14 বি আর 14 বাদ থাকে a ইকুয়াল b। যদি a ইকুয়াল b আসে তাহলে আমরা ফাংশনটি এক এক বলতে পারি। সকল ফাংশনে আমরা এই ওয়েতে নির্ণয় করব যদি এক এক ফাংশন নির্ণয় করতে বলে। আর এক এক নয় নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের রেঞ্জ এবং কোডোমেন নির্ণয় করতে হয়। রেঞ্জ এবং কোডোমেন নির্ণয় করতে হয়। কোডোমেন দেওয়া থাকে, রেঞ্জ নির্ণয় করলে আমরা কোডোমেন এবং রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা ফাংশনটি বলি এক এক, আর যদি সমান না হয় তাহলে ফাংশনটি বলি এক এক নয়। কিন্তু আমাদের এখানে বলছে ফাংশনটি এক এক প্রমাণ করতে, তাহলে এক এক ফাংশনের ক্যাটাগরি আমরা এভাবে সবসময় করবো ইনশাআল্লাহ। দেখো আবার দেখো f of x যেটা দেওয়া সেটা থাকবে, ডোমেনটা আমাদের এখানে চাই না, ডোমেনটা আমাদের এখানে বের করা আছে, সেটা আমরা এখানে লিখে দেবো। যদি অনেক সময় এক এক ফাংশনের ডোমেন কয়ে নাও চায় তাহলে ডোমেনটা কি হবে সেটা আমরা এখানে লিখবো। তারপর আমরা দুটি সদস্য ধরবো ডোমেনের, এই এবিটা ধরতে পারি, x1 x2 ধরতে পারি। f of a এর মান বের করবো, f of x1 এর মান বের করবো। যদি আমরা x1 x2 ধরি সেক্ষেত্রে আমরা f of x1 এখানে লিখবো 4x1 + 3 2x1 + 5। আর যদি a b দিয়ে ধরি তাহলে আমরা এভাবে করে করবো, f of a ইকুয়াল f of b হবে, তারপর আর গুণ, জাস্ট ক্যালকুলেশন করার পরে সময় শেষে a ইকুয়াল b অবশ্যই আসবে। যদি a ইকুয়াল b আসে তাহলে আমরা বলবো ফাংশনটি এক এক। সুপ্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নটা ছিল দেখো, f ইনভার্স -2 ইকুয়াল p ইনটু f ইনভার্স -3 হলে p এর মান নির্ণয় করতে বলছিল। আমাদের সৃজনশীল 3 নম্বর প্রশ্নটা বলা ছিল। সমাধান আছে, দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। আমাদের f of x ইকুয়াল এটা দেওয়া ছিল 4x + 3 2x + 5। এই যে ফাংশনটা দেওয়া থাকে এই ফাংশনটা ইকুয়াল আমরা y ধরব। আমাদের এই f ইনভার্স 2 বলতে বোঝায় f ইনভার্স x নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। বিপরীত ফাংশন যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা f ইনভার্স 2 বলুক, f ইনভার্স -3 বলুক, f ইনভার্স 1 বলুক, f ইনভার্স 5 বলুক, f ইনভার্স 3/2 বলুক, যেটাই বলুক করা যাবে। দ্যাট মিন্স f ইনভার্সটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করতে হবে, আমরা তাই করেছি। বিপরীত ফাংশন নির্ণয়ের বেলায় অলওয়েজ আমাদের করতে হবে কি, যে কাজটা, যে আমাদের এই ফাংশনটাকে y ধরতে হবে। আমরা তাই ধরেছি y ইকুয়াল f of x ইকুয়াল এত। y ধরার পরে এইটুকু আমরা আলাদা করেছি, এইটুকু, শুধু এইটুকু দেখো, y ইকুয়াল f of x, এইটুকু আমরা আলাদা করে নিয়েছি। এইটুকু আলাদা করে উভয় পক্ষকে f ইনভার্স দ্বারা গুণ করেছি, দেখা যাচ্ছে, উভয় পক্ষকে f ইনভার্স দ্বারা গুণ করেছি। f ইনভার্স দ্বারা গুণ করলে এই f ইনভার্স বলতে বোঝায় কি 1/f, f ইনভার্স বলতে বোঝায় 1/f। তাহলে এই f আর এই f এখান থেকে বাদ যাবে, বাদ যাওয়ার পর থাকবে এখানে f ইনভার্স y থাকবে, এখান থেকে শুধু থাকবে x। এই লাইনটুকু যদি আমরা না বুঝে করি তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাবো। এই জন্য এই লাইনটি লিখেছি। যদি আমরা বুঝি তাহলে আমাদের মাঝখানে এই লাইনটা না লিখে এখান থেকে সরাসরি এটাও লেখা যাবে, আবার এই তিনটা লাইনই লেখা যাবে। অনেক আমরা এখান থেকে y ইকুয়াল f of x লিখে তারপরে x ইকুয়াল f ইনভার্স y লিখি, ওকে, বুঝলে কোনো সমস্যা নেই। উভয় পক্ষকে f ইনভার্স দ্বারা গুণ করলে এই জিনিসটা চলে আসে। এবার আমরা ফার্স্ট এইটুকু নিয়ে কাজ করলাম। নেক্সট কাজ হলো y ইকুয়াল এটা, y ইকুয়াল এইটা, দেখো তাই লিখেছি। আবার y ইকুয়াল এইটা, এখান থেকে আমরা আর গুণ করেছি 2xy + 5y 4x + 3। তারপরে এই আর গুণ করার পরে সব f ইনভার্স ফাংশন নির্ণয় করতে গেলে বা বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে এই আর গুণ করার পরে x এর টার্মটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো অলওয়েজ, আর x বাদে বাকি যত টার্ম আছে সেটা আমরা নেব রাইট সাইডে নেব, আর এটা বাম পাশে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। x এর টার্ম লেফট সাইডে থাকবে, বাকি টার্মগুলো থাকবে রাইট সাইডে। তাই সেই জন্যই আমরা এই 4x এর পাশে নিয়ে আসি, 5y টা আমরা রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা দেখো x কমন নিছি, এখান থেকে 2 কমন যায় কিন্তু আমরা শুধু x কমন নেব। যতই কমন যাক না কেন শুধু আমরা x কমন নেব, অর্থাৎ x ইকুয়াল সামথিং আমরা করতে চাইবো, এজন্য আমরা এখান থেকে x কমন নেব। x কমনের পরে এটা আসে, দেখো তারপরে x এর কমনের পরে x ইকুয়াল এই 2y প্লাস এই 2y - 4টা, এখানে 2y - 4 চলে আসে বাই আকারে। তাহলে আমাদের টার্গেট ছিল x ইকুয়াল সামথিং তৈরি করা, অর্থাৎ x এর মানটাকে y এর মাধ্যমে বের করা। আমরা সেটা করতে পেরেছি, এখানে x এর মানটা y এর মাধ্যমে বের হয়েছে। আমাদের সব ফাংশনই এই ইনভার্স ফাংশন করতে গেলে আমাদের এই কাজটাই করতে হবে। x ইকুয়াল
সামথিং করতে হবে সেটা ওয়াই এর মাধ্যমে। এই এক্স এর মানটা আমরা এফ ইনভার্স ওয়াই এখানে বসিয়ে দিয়েছি। দেখো এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই আমাদের এখানে ছিল, এই এক্স এর মানটা এফ ইনভার্স ওয়াই এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো রাইট সাইড লেফট সাইড দুই জায়গায় আমাদের ওয়াই এর ফাংশন হয়ে গেল এবং এটা বিপরীত ফাংশন হয়ে গেল, ওয়াই এর মাধ্যমে বের হয়েছে। কিন্তু আমাদের ছিল এফ অফ এক্স দেওয়া ছিল ফাংশনটা, এক্স এর ফাংশন, এখানে বের হয়েছে আমাদের ওয়াই এর ফাংশন। তাহলে আমাদের এফ অফ এক্স আনতে হবে, ওয়াই এর জায়গায় আমরা এক্স বসিয়ে দিই। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল 3 - 5x 2x - 4। তাহলে আমাদের এই ফাংশনটাই হয়ে গেল কি বিপরীত ফাংশন। কোন ফাংশনের যেই দেওয়া ছিল যে ফাংশনটা, সেই ফাংশনটা বিপরীত ফাংশন নির্ণয় হয়ে গেল। এইটা অনেক সময় প্রশ্ন এফ ইনভার্স এক্স বা বিপরীত ফাংশন নির্ণয় করো এইটুকুই বলে, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিতাম। যদি বলতো এফ ইনভার্স এক্স নির্ণয় করো, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দিতাম। এইটি আমাদের বিপরীত ফাংশন, এফ অফ এক্স ফাংশনের বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স, সেটা আমরা এখানে বের করলাম। বের করার পদ্ধতি কি, ওয়াই ফাংশনটা ওয়াই ধরে ওয়াই মানটা বের করে, আমাদের ওয়াই মানটা একটা বের করবে এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই, আর একটা ওয়াই ইকুয়াল এটা ধরে, এই ওয়াই ইকুয়াল এটা ধরে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা আবার এখানে বসিয়ে দেবো। যেহেতু আমাদের বের করতে বলছে পি এর মান, একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন সাপেক্ষে যেহেতু আমাদের পি এর মান নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা এখানে কি করেছি, এই লেফট সাইড থেকে এফ ইনভার্স -2 এর মানটা বের করেছি, এখান থেকে এই এক্স এর জায়গায় -2 বসিয়ে দিয়েছি, আর ক্যালকুলেশন করে মান আসছে 13/-8। আবার দেখো রাইট সাইড আছে এফ ইনভার্স -3, এই জন্য আমরা এফ ইনভার্স -3টা বের করে নিয়েছি। এটা ক্যালকুলেশন করে আসছে 18/-10। এটাকে একটু 2 দ্বারা যদি আমরা কনভার্ট করি, তাহলে 9/-5 আসে, তাই আসে। তারপর জাস্ট আমরা দেওয়া আছে যেটা, যে কন্ডিশনটা আমাদের দেওয়া ছিল, সেই কন্ডিশনটা এখানে তুলেছি, এফ ইনভার্স -2 ইকুয়াল পি ইন্টু এফ ইনভার্স -3। এফ ইনভার্স -2 এর মান দেওয়া আছে, এটা পি এর জায়গায় পি থেকে গেল, এফ ইনভার্স -3 এর মান আমরা বের করে নিয়েছি। এইটা জাস্ট এফ ইনভার্স 2 এর মান বসিয়েছি, এফ ইনভার্স 3 এর মান বসিয়েছি, পি এর জায়গায় রয়ে গেছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস বাদ দিই আর গুণ করি, তাহলে 8p9 গুণ করলে হবে 72p, আর এখানে 13 আর 5 যদি গুণ করি তাহলে হবে 65। তাহলে পি ইকুয়াল কি দেওয়া আছে, 65/72। তাহলে পি এর মান আমাদের বের করতে বলছিল। দেখো এখানে বলছিল পি এর মান নির্ণয় করো, তাহলে পি এর মানটা আমাদের বের হয়ে গেছে। এই ছিল আমাদের ফাংশন। ফাংশনের অঙ্ক 1.2 বা আমাদের দ্বিতীয় অধ্যায় ফাংশন অঙ্ক নিয়ে আমাদের একটু সমস্যা থাকে, সেটা আমরা এইভাবে সবসময় অঙ্কগুলি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার এক এক ফাংশনের সংজ্ঞাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এক এক ফাংশনের সংজ্ঞা ছিল, যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন সদস্যের ছবি বা ইমেজ সর্বদা ভিন্ন হয়, তাহলে তাকে এক এক ফাংশন বলে। এই ফাংশন আমরা সবসময় খেয়াল রাখবো, আমাদের অঙ্ক করতে গিয়ে আমাদের এই ফাংশনটা আমাদের মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এক এক বা ফাংশন নিয়ে আমরা আলোচনা করলাম, এই একটি সৃজনশীল নিয়ে। এই সৃজনশীলের আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের ফাংশনের শুধু এক এক নয় ফাংশন আসে নাই এখানে, কিন্তু আমি আলোচনায় বলে দিয়েছি ম্যাক্সিমাম অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসগুলো 95% জিনিসগুলি চলে আসে। তোমরা এই অধ্যায়গুলি প্র্যাকটিস করবে, এই বোর্ডের অঙ্কগুলি প্র্যাকটিস করবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমরা অবগত হয়ে যাবে। এখান থেকে বোর্ডে বেশিরভাগ সময় একটা প্রশ্ন আসে। তোমরা সবাই বাসায় বসে লেখাপড়া করবে এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে।